নদীমাতৃক দেশ বাংলাদেশ। আজ আমরা এসেছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীর বুকে জেগে ওঠা এক নীরব জনপদ চড়ুইহাটি চর। এ যেন কোনো আফ্রিকার মরুভূমির অঞ্চল। চারপাশে সন গাছগুলো মরে গেছে, মাঝখানের মিঠু পথ যেটি চলে গেছে নদীর পাড় ধরে। আমাদের সামনে এগিয়ে চলছে বয়োজ্যেষ্ঠ একজন চাচা। চোরের জীবন আসলে কতটা দুর্বিষহ, কতটা কষ্টের, সেটা তার সংগ্রামী চলাফেরা দেখেই বোঝা যাচ্ছে। বয়সের ভারে অনেকটাই ক্লান্ত, তবুও জীবনযুদ্ধে হার মানা যাবে না। জীবনযুদ্ধে হার মানা এই মানুষগুলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক সংগ্রামের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচা? খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, কোথায় গেছিলেন? গেছিলাম বাড়ি, এখানে যে গোলবাড়ি গেছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে নিতেছেন? এখানে আপনার আসতেছি। এই বস্তাটা আমার হাতে দিন। হ্যাঁ, আপনি দিবেন? হ্যাঁ, একটু নিই আমি। আপনার তো কষ্ট হচ্ছে, একটু আমি আপনাকে হেল্প করি। আমার বাড়িতে কামলা আছে। তাতে আপনার বাড়ি কোথায় চাচা? আমার বাড়ি রাজপুরি নেই। এই পাশে কি মানে ক্ষেত কামলা নিচ্ছেন? হ্যাঁ, ক্ষেত কামলা নাকি একটু জেলাত নিচ্ছি, জমি জমা বাবা সবের কামলার জন্য নিচ্ছেন? এই বস্তার মধ্যে কি মুড়ি আর কি আছে, চাউল নাকি? আছে। ওই তো খাওয়ার জন্য কিছু নিয়ে আসি। খাওয়ার জন্য কিছু না, এগুলাই যে সবাই মিলে খাবেন এখানে। কামলা আছে, কোথা থেকে কামলা? নিজে নিয়ে আসছেন, অন্য কেউ নাই যে একটু হেল্প করবে? আরে পোলাপান আছে বাবারে, পোলাপান যার যার মতো কামাই কিনা খায়। পোলাপান যার যার মতো কামাই করে। হ্যাঁ। আসলে আমার একটা সময়ের পরে মানুষের সব থেকে বড় সম্বল নিজের সন্তান যদি পাশে না থাকে, তাহলে আসলে তার কেউ থেকেও যেন কেউ নাই। না, তেমনি এক অবস্থা, নিজে হাঁটতে পারে না, অথচ আমি তার বোঝাটি নিয়ে আছি, তার খাবারের বস্তাটি। এটা ওজন 15-20 কেজির কম হবে না, কিন্তু সে এভাবেই এই বিরান চর দিয়ে হেঁটে চলছে এই বোঝাটি নিয়ে। চোরের জীবন যে আসলে কতটা সংগ্রামের, তা চোরে না আসলে কোনোভাবেই বোঝার উপায় নেই। সামনে এক মহিষের দল, নদী থেকে গোসল করে মহিষগুলো চরের তৃণভূমিতে যাচ্ছে ঘাস খাওয়ার জন্য। এগুলা কি গোসল করলো না? মহিষ কয়টা আছে এই বাতানে? এই যেটা আমার মস্কো কাকার মহিষ আছে? দুইটা মহিষ পালতি। দুইটা মহিষ পালতেছেন। ভাইদের বাথানে মহিষ কয়টা আছে? 15টার মতো না? গোসল করাইলেন? হ্যাঁ, আজকে তো তাপমাত্রা অনেক বেশি। এই মহিষ দিয়ে গোসল করে আবার আগের থেকে অবস্থা খারাপ। আবার নামবো না? ভাই, এমনি আপনাদের দুধ যে গাভী, ওটা দুধ কত লিটার দেয়? 5-6 লিটার করে হয়। এই দুধ কি বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি করি। কত টাকা লিটার? 80 টাকা লিটার দিচ্ছি। একটু দাঁড়ান। 80 টাকা লিটার। এই দুধগুলো কোথায় বাবা বিক্রি আমার হয়? এটা নরসার বাজারে বিক্রি করি, চন্নাজি বাজার, আবার রাজীবপুর নিয়ে যাই। এখানে জীবন চলে নদীর ইচ্ছায়। নদী কখনো বন্ধু, আবার কখনো বা শত্রু। এই নদীর তীরেই গড়ে উঠেছে কুড়েঘর, আর সেই কুড়েঘরের ছায়াতেই বেড়ে ওঠে মানুষের জীবন, স্বপ্ন আর সংগ্রাম। নদী তীরবর্তী বেশিরভাগ চরাঞ্চলগুলোতে গেলে বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের কোনো ব্যবস্থা থাকে না, কিন্তু এই জনপদে টিউবওয়েলের ব্যবস্থাও রয়েছে অল্প কয়েকটি বাড়িতে। চড়ুইহাটি চরের বেশিরভাগ বাড়িগুলো সন বা কাইসা দ্বারা নির্মিত। এই চরের বেশিরভাগ মানুষই বাস করেন খড়, বাঁশ আর পলিথিন দিয়ে তৈরি করা ছোট ছোট কুড়ে ঘরে। এখানে টোটাল কয়টা পরিবার যে একসাথে ঘর দেওয়া? 3টা দরজা দেখা যাইতেছে, একটাই। আচ্ছা, এই ঘরটা এটা কি থাকার ঘর? পাকের ঘর? একটু হ্যাঁ হ্যাঁ, এটা একটু দেখি।
আসলে এই জনপদের মানুষরা কতটা সাদামাটা জীবনযাপন করে। এখানে বেড়াগুলো সনের উপরে হচ্ছে সন আর নিচে হচ্ছে একটা পলিথিন দেওয়া, আর ভেতরে কিছু খড়কুটা রাখা আছে। এখানে হচ্ছে ঘাস, পাশে দিয়ে ছাগল ঘাস খাচ্ছে। আর এটা হচ্ছে তাদের রান্নাঘর। এটি হচ্ছে তাদের থাকার ঘর। এখানে কোনো খাট কিংবা চৌকি এগুলো কিছু নেই। এটা হচ্ছে বাঁশের তৈরি একটি টং বলা চলে। আসলে কতটা সাদামাটা জীবনযাপন করে চরাঞ্চলের মানুষগুলো, সেটা কেবলমাত্র তাদের কাছে আসলেই বোঝা যায়। আমরা চলে রাখি বসত ঘরের ভেতর, একটু যাওয়া যাবে না। ওখানে মনে করি জঙ্গল যাবো, ভালো লাগে। এটা হচ্ছে কি মুরগি, হাঁস মুরগির খুরকি বলে যেটাকে, না? সুন্দর, একটা বেগে খুবই সুন্দর। চরাঞ্চলের বাড়িগুলোতে গেলেই দেখা মিলবে মাছ ধরার জন্য ফান্তি জাল। যেহেতু বাড়ির এই পাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদ, নদী থেকে নিজের নিত্য প্রয়োজনীয় খাওয়ার জন্য যতটুকু মাছ প্রয়োজন সেগুলো ধরার জন্য তারা ফান্তি জাল ব্যবহার করে থাকে। আর উপরে হচ্ছে কবুতরের বাসা। এখানে কবুতর আছে কত জোড়া? 4 জোড়া, না? দেশি কবুতর, দেশি কবুতর, মাশাআল্লাহ। বাচ্চা আছে 2টে। নদী তীরবর্তী চরাঞ্চলগুলোর খেয়াঘাটগুলো মানুষের পদচারণায় নতুন প্রাণ খুঁজে পায়। সকাল হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত লোকে লোকারণ্য থাকে চরাঞ্চলের খেয়াঘাটগুলো। খেয়া নৌকায় করে আমরাও আজ ছুটে চলেছি চড়ুইহাটি যাওয়ার জন্য। আমরা যাত্রা সঙ্গী হয়েছিলাম চরাঞ্চলের সাধারণ মানুষদের সাথে। খেয়া নৌকায় করে নানু বাড়িতে যাচ্ছে পিয়াস ও তার বোন। ব্রহ্মপুত্র নদ পেরিয়ে আমরা এবার চলে এসেছি চড়ুইহাটি খেয়াঘাটের একদম নিকটে। সময় মতো নৌকা ধরার জন্য গ্রামের সাধারণ মানুষ দৌড়ে এগিয়ে আসছে। নৌকা থেকে নামার পর নদীর পাড় ধরে হাঁটা দিলাম গহিনেক চরের উদ্দেশ্যে। আজকে আপনাদের নিয়ে যাব ব্রহ্মপুত্র নদীর গহিনের এক চর, চড়ুইহাটিতে। চরে থাকার মতো সেরকম কোনো ঘরবাড়ি এই সাইডে না থাকার কারণে যারা নিত্য প্রয়োজনে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আসে তারা এখানেই উপরে একটি তিরপল, তার নিচে এভাবেই তারা রাত্রি যাপন করে এই জায়গাগুলোতেই। বর্তমানে আমরা অবস্থান করছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীর এই পারের নতুন একটি চর, চড়ুইহাটি চরে। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জনপদের মানুষ কতটা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে তারা জীবনকে কাটিয়ে নিচ্ছে। এখানে নেই কোনো বিদ্যুৎ, নেই কোনো স্বাস্থ্যসেবা, নেই কোনো স্কুলের ব্যবস্থা। সবুজে বিস্তীর্ণ মাঠের মাঝখানে কয়েকটি বসতি, যে বসতিগুলা হয়তোবা সন কিংবা সোলার বেড়ায় নির্মিত। একদম 80 কিংবা 90 দশকের গ্রামীণ জনপদের প্রতিচ্ছবি। গ্রামীণ মেঠু পথ ধরে হোসেন কাকার সাথে এগিয়ে চলছি তার বাড়ির দিকে। তিনি নদীর এই পারে, ব্রহ্মপুত্র নদীর এই পারে নতুন করে একটি বাড়ি কাজ করতেছেন, নতুন করে একটি বাড়ি নির্মাণ করতেছেন। তার সাথে এগিয়ে চলছি তার বাড়ির দিকে। কেবলমাত্র চরাঞ্চলগুলোতে গেলেই সংগ্রামী মানুষদের দেখা পাওয়া যায়। নদী তীরবর্তী শত প্রতিবন্ধকতার মধ্য দিয়েও যারা তাদের জীবনকে চালিয়ে নিচ্ছে, সেই নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষরা হাসি মুখেই জীবন কাটিয়ে দিচ্ছে। জীবন নিয়ে তাদের কোনো আফসোস নেই, সৃষ্টিকর্তার উপরই তাদের শেষ ভরসা। এই জনপদে ঢোকার জন্য কিংবা প্রবেশ করার জন্য সেরকম কোনো রাস্তা নেই। একদম ক্ষেতের যে মাঝখান দিয়ে আইল বা বাতর থাকে, এগুলো ধরেই আমরা এগিয়ে চলছি এই জনপদের ভেতরে প্রবেশ করার জন্য। জীবনের কাছে হার মানে না চরাঞ্চলের সাধারণ মানুষরা।
ব্রহ্মপুত্রের দুর্গম এক চর। চরের প্রত্যেকটি বাড়িঘরই সন্ধারা বেষ্টিত। এই চরে আমি যতগুলো বাড়ি দেখছি সবগুলো বাড়ি হচ্ছে চাল থেকে শুরু করে চারপাশের বেড়া সব কিছুই সন দিয়ে তৈরি করা হয়েছে। ভাঙন কবলিত মানুষেরা এসে এই চরে বসতি স্থাপন করেছে অল্প কিছুদিন আগে। ভাঙন কবলিত এই দুঃখী মানুষদের এক চর এই চড়ুইহাটি। ব্রহ্মপুত্রের ভাঙনের কবলে পড়ে এই মানুষগুলো নিজেদের বসত বাড়ি হারিয়েছে। বসত বাড়ি হারিয়ে এই মানুষগুলো আশ্রয় নিয়েছে এই বিরান ভূমিতে। এই যে বসতিগুলো দেখতে পাচ্ছেন, এই বসতির চারপাশেই হচ্ছে আবাদি জমি, আর আবাদি জমির চারপাশে বেষ্টিত ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদের মূল ধারা, আর সেই ব্রহ্মপুত্র পাড়ি দিতে হয় খেয়া নৌকায়। এক বাড়ি থাকার জন্য আসলে উপরে যে চাল সেটি শোলা দিয়ে তৈরি করা, যেটিকে আমরা পাটখড়ি হিসাবে চিনি, আর তার নিচেই হচ্ছে চৌকির উপর বিছানা করা। আর চারপাশে টিনের কোনো অস্তিত্ব নেই, চারপাশে হচ্ছে শোলার বেড়া। এমনই এক সহজ সরল সাদামাটা জীবনযাপন এই চরের মানুষদের। তাহলে সাগর, তোমাদের ঘর কোনটা? এটাই? আচ্ছা আচ্ছা, মানে ওনার ছেলে তুমি? আমরা সাগরের পিছু পিছু ছুটছি, সে আমাদের চরের ঘরবাড়ি এবং মানুষের সাথে কথা বলিয়ে দিবে। আমরা তার পিছু পিছু ছুটছি চরের বাড়িঘরের দিকে। এক দুর্গম ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল। আমার দেখা এখন পর্যন্ত যে কয়েকটি চর আমি দেখেছি তার মধ্যে সবথেকে দুর্গম এই চর, সবথেকে সুবিধা বঞ্চিত এই বড়ইহাটি চর। এখানে প্রত্যেকটি মানুষের বাড়িঘর একদম সাদামাটা, বাড়িঘরগুলোর চিত্র অনেকটা একই রকম। চরের মাঝখানে একটি টিউবওয়েল, লেট্রিন থেকে শুরু করে মানুষের বসত বাড়ি, রান্নাঘর সব কিছুই হচ্ছে স্টোন এবং সোলার বাড়ি। এই পুরো চরে কোথাও টিনের কোনো অস্তিত্ব নেই। এক ভাই এখানে বেড়া গাচ্ছে, এই বেড়াটা কোথায় দিবেন? গোয়াল ঘরে দিবেন না? তো আপনারা তো সবাই এখানে নদী ভাঙন কবলিত মানুষ। আপনার বাড়ি কোন পাশে ছিল এর আগে? আমার বাড়ি ওই পাশের চরে। পাশের চরে ছিল। ওইখান থেকে 3 মাস আগে এখানে আসছেন। এই জায়গা জমিগুলা কি আপনার? জায়গা জমি এখানে আমার অল্পই আছে, সবারই মিলিয়েছিল করে না? যাদের নাই ওরা হয়তো আরেকজনের কাছ থেকে নিয়ে। আরেকজনের কাছে এজারা নিছি, নিয়ে থাকতেছি। আচ্ছা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা যে কষ্টের মধ্যে আছেন, এখানে মনে করেন হাট টাট নাই, কোনো দোকান পাশার নাই, ওই নদী পার হয়ে যাওয়া লাগে। ওই টাইম চরে যা সে বাজার করে আসলে তার মধ্যে সে তরকারি মরকারি যাই এনে নেওয়ার পরে। এই চরে আপনারা কতদিন ধরে আছেন? এই চরে মনে করেন আজ 3 বছর হইল এই চরটা হয়েছে। এর আগে তো মনে করেন যে আমার জন্মস্থান এই জায়গায় বাঙ্গাছিরা, মনে করেন আমরা চলে গেছি নীলফামারী। হ্যাঁ, নীলফামারী যায় যে 32 বছর আছে বাড়িঘর ওইখানে। এখানে যে নতুন চর হয়েছে এই জন্য এখানে আসছি। এই যে বাপ দাদার সম্পত্তি এখন যদি না আইসি তো এগুলো তো পাওয়া যাবে না, এই জন্য এখানে আসছি। আইসি মনে করেন 3 মাস যাবত আর কি। গত বছর আসছিলাম, 6 মাস থেকে চলে গেছি। ওই যে মৌসুম টসম উঠলি এবছরও আসছি। জ্যৈষ্ঠীর মাসের শেষে আষাঢ়ের পহেলার আবার চলে যাব। তো যদি আর একটু কুচা হয় তাহলে মনে করেন যে আবার ফেরা আমরা হয়তো এইখানে বাল বাচ্চা নিয়ে আসা বসত করবো আর কি। এখনো চিন্তা ভাবনা আছে যে ওই জীবন ছাইরে আবার আসবে? মনে করেন বাপ দাদার জায়গা, এই জায়গা ওই যদিও 32 বছর হইলো, 33 বছর হইলো গেছে আর কি। রাত্রে ওই এক ঘুমে তো রাত পাহা না, ওই চেতন পালি মনে হয় যে আমরা এই জায়গায় আছি। আমার কিন্তু এইটা আগে শুনছিলাম যে এই নারী ভোতা জায়গায়, নারী ভোতা জায়গার এই জিনিসটা আমি অনুভব করি এখন যে ওই জায়গায় যে এতদিন হলে রয়েছি,
এখনো চেতন পাওয়ার পরে মনে হয় ওই এই জায়গায় আছি। না, ভাইরে জিজ্ঞাসা করছিলাম, ভাই বললো যে আগে ছিল নীলফামারী। পরে আমি বললাম যে নীলফামারী তাহলে এখানে কেন? পরে বললো যে এটা আমার পৈতৃক জায়গা, বাপদাদার ভিটে। দাদার ভিটা ওই যে ওইটাই আর কি দাদার ভিটা ছিল। দিয়ে তৈরি করা, আর উপরে তুষকের পরিবর্তে দেওয়া হচ্ছে সন, তার উপরে হচ্ছে একটি ভ্যাকসিন, আর এটাই হচ্ছে একটা পরিবারের থাকার জায়গা। কতটা সাদামাটা এই জনপদের মানুষদের কাছে কুড়েঘরই তাদের নিরাপত্তা, কুড়েঘরই তাদের পৃথিবী। বর্ষা এলে ভয় বাড়ে, ঝড় এলে বুক কেঁপে ওঠে, তবু এখানেই তাদের ঠিকানা। ভোরের আলো ফুটতে না ফুটতেই এই জনপদের মানুষদের শুরু হয় জীবনের নতুন লড়াই। আরো একটা বসত বাড়ি। এক পাশে হচ্ছে গবাদি পশু রাখার জায়গা, আর অন্য পাশে নিজেদের বিভিন্ন ধরনের জিনিসপত্র, এখানে সার থেকে শুরু করে কৃষি দ্রব্যাদি বিভিন্ন, আর পাশে হচ্ছে থাকার জায়গা, একটি বিছানা করা, বিছানায় একটি বাবু ঘুমাচ্ছে। আর এই পাশে হচ্ছে যে রান্না বান্নার যে জিনিসপত্রগুলো, পাতিল, হাঁড়ি, প্লেট, এই জিনিসপত্রগুলো রাখা। এই ঘরটির উপরে শোলা দিয়ে উপরে চাল দেওয়া, আর নিচে যেন পানি না আসতে পারে তার জন্য হচ্ছে কাগজ দেওয়া। আর এই যে চারপাশে বেড়া, এটি হচ্ছে সবগুলোই সনের বেড়া। এই চোরের প্রত্যেকটি বাড়ি ঘরের চিত্র প্রায় একই রকম। চারপাশে টিনের কোনো অস্তিত্ব নেই, ছন দ্বারা এই মানুষগুলো নিজেদের বাড়িঘর তৈরি করেছে। এই জনপদের কেউ নদীতে মাছ ধরে, কেউ মাঠে কাজ করে, আবার কেউ নৌকায় পাড়ি দেয় জীবিকার সন্ধানে। নদীর সঙ্গে লড়াই করে এখানকার মানুষ বেঁচে থাকতে শেখে। চরাঞ্চলগুলোতে গেলে বেশিরভাগই দেশীয় জাতীয় গরুর দেখা মিলবে। চরের নারীরা এই জীবনের নীরব শক্তি। সংসার সামলানো, সন্তান বড় করা, পশু পাখি দেখাশোনা, সবকিছুই তাদের কাঁধে। তারা ক্লান্ত হয়, তবুও হার মানে না। চরাঞ্চলগুলোতে পুরুষ কিংবা মহিলা সকলেই একসাথে সহযোদ্ধা হিসেবে কাজ করে নিজের পরিবার কিংবা সংসারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। চরের গ্রামীণ মহিলাদের মাটির তৈরি এখানে চুলার কিছু পাতলা রয়েছে, আর এটি হচ্ছে গ্রামীণ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস রাখার। অনেকে এটিকে হাঁস কিংবা মুরগির ডিম পাড়ার কাজেও ব্যবহার করে থাকে। আসলে চরাঞ্চলগুলো এক কথায় ছবির মতোই সুন্দর, যেন একজন চিত্রশিল্পীর অপূর্বভাবে অঙ্কিত এই জনপদের চিত্র। নদীর মতোই তারা শক্ত ও ধৈর্যশীল। চড়ুইহাটি চরের শিশুরা খালি পায়ে চর জুড়ে দৌড়ায়, নদীর পাড়ে খেলাধুলা করে। তাদের চোখে থাকে স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথ সহজ নয়। এখানে নেই সুচিকিৎসা কিংবা শিক্ষার ব্যবস্থা। আমরা এখন এক বাড়ি থেকে অনেকটি বাড়িতে যাওয়ার জন্য এগিয়ে চলছি। এই জনপদের মানুষদের দারিদ্র্য আর বাস্তবতা অনেক সময় তাদেরকে ছোট করে দেয় শৈশবে, তবুও তারা হাসে, কারণ এই চোরের মানুষগুলো জানে হাসি তাদের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় অনুপ্রেরণা। চারিদিকে সবুজে বিস্তীর্ণ মাঠ, আর মাঠের মাঝখানে একটি কুঁড়েঘর, আর সেখানেই দুটি পরিবারের বসতি। প্রবেশ করছি আরো একটি বসত ঘরের ভিতরে। পানি দিলেও না, তখন হয়তো আপনারা তো আসছেন নতুন, এই জন্যই মানে সাজাইতেছেন একদমই করে। মানে থাকার এই জিনিসটা কিন্তু এখন আগে একটা সময় দেখা যাইতো, এই জিনিসটা কিন্তু এখন আর নাই। এই যে দোয়াতের উপরে, হ্যাঁ, তারপরে এই দোয়াতটাও তো অনেকে কুপি বলে, আর হলো দোয়াত। আমরা গ্রাম বাংলায় আগে মুরব্বীদের কাছ থেকে শুনতাম এরকম থাকতো যে পড়ার টেবিলের উপর এগুলো দিয়ে রাখতো যে এই করার জন্য। এখন এই জিনিসটা কিন্তু আর নাই। পূর্বপুরুষ কোথায় ছিল?
ব্রিটিশ পিরিয়ডে এই যায় ব্রিটিশ পিরিয়ড থেকে এখানে, আবার ভাঙে যাওয়ার পরে কোথায় গেছিলেন? ভাঙে যাওয়ার পরে ওই সিরাম জেলা। আচ্ছা আচ্ছা, পরে আবার 3 মাস হয়ে আসছেন। হ্যাঁ, এই যে আবার যে বাপের ভিটায় ফিরে আসলেন, কেমন লাগতেছে এখন? কেমন লাগতেছে? এখন ভালোই লাগতেছে। বাপের বাড়ি ভিটায় থাকার একটা আলাদা হ্যাঁ শান্তি আছে। হ্যাঁ। আচ্ছা, তাতে কাকার বয়স কেমন হইলো? বয়স 90 মানে পার। এখন তো এই স্বাভাবিক চলাফেরা করতে পারেন? স্বাভাবিক চলাফেরা করতে পারেন, হাঁটা চলা? দর্শক, বাড়িতে প্রবেশ করছি আমরা। এই পরিবারটি মাসকালাইয়ের গাছ থেকে ডাল সংগ্রহ করতে ব্যস্ত। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এটা কি মাসকালাই ছাড়াইতেছেন না? মানে এটা কি একবার বাইরে নোর পরে আবার ইয়া করতেছেন? এবার মাসকালাই কেমন হয়েছে? আসলে মাসকালাইয়ের গাছগুলা থেকে মাসকালাই সংগ্রহের পর আবারও যে কিছু রয়ে গেছে সেই অংশটুকু এভাবে বাড়ি দিয়ে দিয়ে ছাড়ানো হচ্ছে। গ্রামের মানুষজন তাদের দৈনন্দিন যে কাজগুলো সেগুলো করে থাকে। আধুনিক প্রযুক্তির ভিড়ে এখনও এই সকল দুর্গম চরাঞ্চলগুলোতে মানুষের সহজ সরল বা আদি গ্রাম বাংলার যে কাজের চিত্রগুলো সেগুলো খুঁজে পাওয়া যায়। সূর্য উঁকি দেওয়ার সাথে সাথেই সকাল হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চরাঞ্চলের সাধারণ মানুষরা পরিশ্রম করে যায় তাদের নিত্য প্রয়োজনীয় কাজে। এটা মনে করেন আমরা একটু দাঁড়ান ভাই, কতদিন থেকে আছেন এই চরে? ঈশ্বরে আছি আজ 5 বছর ধরে। 5 বছর থেকে। 5 বছর ধরে। এই যে আমরা চরে দেখতে পাচ্ছি যে সবার ঘরবাড়ি খুব খারাপ অবস্থা। তো আসলে আপনারা কিভাবে বসবাস করতেছেন এই দুর্গম জায়গাতে? বন্যাইলে এখানে আবাদ করি, বন্যাইলে ওই পাশে ওই একটু চর কাইম আছে, কাইমের মধ্যে যে এমনি থাকি। শুকনো জায়গায় থাকি। এইখানে তো পানি ওঠে, এখানে পানি ওঠে। বন্যার সময় কোথায় যান? বন্যা হলে নয়ারচর বাজারে বড় বড় যা থাকি, আমরা স্বর্গে থাকি। এই যে একদম গহীনের চর, এখানে কোনো দোকানপাট কিছুই নাই? না, এখানে কিছুই নেই। বাজার ঘাট করেন কিভাবে? বাজার ঘাট নৌকা দিয়া যা যেতে হয়, পূবে যেতে হবে নৌকা দিয়া। আবার এদিক পশ্চিম মিহি গেলে চিলমারি কোদাল গাড়ি, এদিক যেতে হবে নৌকা দিয়া। তাছাড়া নৌকা ছাড়া কোনো রাস্তা নেই। শীত কড়া নাড়ছে বাংলার ঘরে ঘরে। এদিকে চরে আগাম সরিষার আবাদ হয়েছে। সরিষা গাছগুলোতে ফুল আসতেও শুরু হয়েছে। এই যে সামনের যে অংশগুলো পুরোটাই হচ্ছে সরিষা ক্ষেত, আর সরিষা গাছে ফুল আসতে শুরু করেছে। আর কিছুদিন পর হলুদ ফুলে ভরে যাবে এই পুরো মাঠ। ওই সময় চরের নান্দনিকতা আরও বেড়ে যাবে বহুগুণে। এই চড়ুইহাটি চরের দৃশ্য আমাদেরকে মুগ্ধ করছে। একদিকে 80-90 দশকের বাড়িঘর, অন্যদিকে ফসলের মাঠে সুন্দর এই নান্দনিকতা। সব কিছু মিলিয়ে এক অনবদ্য সুন্দর চর এই চড়ুইহাটি। চরটার বয়স কিরকম হয়? 500 বছর। এর আগে নদীতে ছিল কত বছরের? নদীতে ছিল মনে করেন যে 95 সালে হয়। 95 ভাঙার পরে আবার এসে 4-5 বছর হয়ে যাচ্ছে। তার মানে প্রায় 23-24 বছরের মতো নদীর মধ্যে ছিল। এই যে আবার নিজেদের যে বাপদাদার সম্পত্তি আবার ফিরে পাইনি, এটা আসলে কেমন লাগে? এটা বলার মতো না। বাপদাদার সম্পদ, প্রত্যেক সম্পদ, এটা তো বলার মতো না। এইটা বলার ভাষা নেই। ভাষা নেই। এটার একটা আনন্দ। আনন্দ মানে কি? আনন্দ আছে মনে করেন যে পড়ার জমি আর নিজের জমি কথা আছে না। আপনার জায়গা জমি এখানে? এখানে না মনে করেন আমার 20-25 বিঘা। আপনাদের বিঘা কত শতাংশ? 20 বিঘা। আনন্দে আত্মহারা। আসলে নিজের বাপদাদার সম্পত্তি ফিরে পাওয়ার মতো শান্তি বা নিজের পৈতৃক ভিটায় থাকার মতো শান্তি অন্য কিছুতেই নেই। খুব সুন্দরভাবে সাজিয়েছে এই বাড়িটি। ঘরের চালে মাত্রই লাউয়ের মাচাগুলো উঠছে, আর এপাশে গবাদি পশুগুলো আউরি ঘরের নিচে, আর উপরে সুন্দর করে লাউ গাছ। এ যেন ছবির মতো সুন্দর এক জনপদ। তবে মানুষের রয়েছে নানাবিধ দুঃখ দুর্দশা। এই মানুষগুলোকে বছরের প্রত্যেকটি ঋতুতে যুদ্ধ করতে হয় বিভিন্ন প্রতিকূলতা। কখনো অতিবৃষ্টি, এটা কিসে ভুট্টার বীজ? এটা মানে কি জাতের ভুট্টার বীজ এটা? এটা হলো ডালিয়া। ডালিয়া। এই বছর আপনারা কতটুকু জায়গাতে ভুট্টার চাষ করতেছেন? আমি 25 বিঘা। 25 বিঘা।
ওই চাচা আপনার কি হয়? ওরাও বড় ভাই। বড় ভাই, আচ্ছা আচ্ছা, চেহারা মিল আছে আপনাদের দুই ভাইয়ের। আপনারও কি ওই পাশে বাড়ি হয়? আছে। আচ্ছা, ওনার সাথে কথা বললাম যে আপনার অনেক বছর পরে তো আবার নিজের মানে বাপদাদার সম্পত্তি ফিরে পাইলেন আসলে। হ্যাঁ, এটা তো একটা অন্যরকম আনন্দ আনন্দ। হ্যাঁ, যে আসলে আপনারা যে এই যে মাঝখানে এত বছর কষ্ট যখন করছি। নদীটা ভাঙে গেছে তখন আপনার বয়স কেমন ছিল? 97 সালে 30 দেখি। বছর মতো। হ্যাঁ, মানে এই চোখের সামনে নিজেদের বসত বাড়িটা ভাঙছে, হ্যাঁ, তারপরে কি কখনো কল্পনা করছেন যে আবার কোনো সময় ফিরে পাবেন, এই জীবনে দেখে যাইতে পারবেন? এটা কল্পনা করি এটা নাই। কল্পনা তবে করেন আশা করছি আল্লাহর কাছে। যে কোনো এক সময় আবার হ্যাঁ, আসবে। দিব আল্লাহ। আসলে ভাঙা গড়ার নদীর খেলা হ্যাঁ। কখন কি হয়। এখন কি ভুট্টা লাগাইতেছেন এখন নিজের ভুট্টা জমিতে? আচ্ছা, এপারে বেশি থাকেন নাকি ওপারে? এপারে বেশি। এপারে থাকেন। এখানে রয়েছে এই পরিবারের একটি লাউয়ের মাচা। মাশাআল্লাহ, অনেকগুলো লাউ ধরেছে। আসলে এটি একটি ব্যতিক্রমী জাতের লাউ। আপনারা বেশিরভাগ সময় দেখে থাকবেন লম্বা জাতের লাউ, কিন্তু গোল বা বৃত্তাকার এই লাউগুলো ব্যতিক্রমী এক ধরনের জাত বলা চলে। এমন লাউয়ের দেখা খুব কম পাওয়া যায়। নিজের পরিবারের চাহিদা মিটিয়ে একটু অর্থনৈতিক সচ্ছলতার জন্যই তারা লাউয়ের চারা রোপণ করেছেন। নিজের জীবনের কাছে হার না মানা সংগ্রামী মানুষরাই চরের সাধারণ মানুষ। ভাই, এটা কি গরুর জন্য না? এটা কি মানে গরুর জন্যই লাগাইছিলেন নাকি ধান ক্ষেতের চারপাশে হয়েছে? ঘাস হয়েছিল বেশি তো। ওইটা খাইতে গরু তো মনে হয় এই ধরনের ঘাস ভালো খায়। গরু কয়টা আছে? গরু আপনাদের বাড়িটা কতদিন আগে করছেন এখানে? এখানে আরো 2-3 মাস আগে করছি। 2-3 মাস, মানে মোটামুটি সবাই একই সময়ে আসছে মনে হয়। বন্যার সময় আবার চলে যাই। আপনাদের বাড়িটা কোন পাশে ছিল? এই জায়গায় আগে ছিল। এরপরে কোথায় গেছিলেন? এরপরে সরিষাবাড়ি, সরিষাবাড়ি বলতে? জামালপুর সরিষা। জামালপুর সরিষাবাড়ি। ওইখান থেকে আবার এখান এখানে? থেকে আবার আসছি আবার বানের মধ্যে। বান আসলো আবার। আপনি ভোটার কোন জায়গার? আমরা ভোটার ওই জায়গায়। সরিষাবাড়ি। সব কষ্টের মাঝেও চড়ুইহাটি অপার এক সৌন্দর্যের আধার। ভোরের আলো, সন্ধ্যার নরম বাতাস, নদীর ঢেউ আর পাখির ডাক। এই প্রকৃতি চরবাসীর শক্তি। এই প্রকৃতি তাদের বেঁচে থাকার প্রেরণা। কারণ চড়ুইহাটি চরের মানুষ জানে জীবন সহজ নয়, তবুও তারা আশা ছাড়ে না। এক টুকরো স্থায়ী জমি, নিরাপদ বাসস্থান, শিক্ষা আর চিকিৎসা, এই সামান্য চাওয়াই তাদের বড় স্বপ্ন। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্য চিত্রে।